রিসেন্ট কিছুদিন আগেও ডিলিমিটেশন বা লোকসভা সিট 545 থেকে চেঞ্জ হয়ে 850 হয়ে যাওয়া, বা লোকসভাতে মহিলাদের সংরক্ষণ নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল, নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়াতে খুব চর্চা চলছিল। বেশিরভাগ লোকেরই এই পুরো বিষয়টা বুঝতে কোথাও না কোথাও একটুখানি অসুবিধা রয়েছে। আমি এই পুরো বিষয়টা খুব সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করব। এটা বুঝতে চাইলে অনেক কিছু বোঝার আছে, আর যদি বুঝতে না চাও, বোঝার তেমন কিছুই নেই। তবে হ্যাঁ, এই পুরো জিনিসটা জানলে তুমি নিজেই বুঝতে পারবে যে আমাদের মানে সাধারণ মানুষের ওপর এর কি প্রভাব পড়তে পারে, বা এর ফলে আমাদের কি লাভ বা ক্ষতি হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমি একদম মেইন বিষয়ে আসি। দেখো, পুরো দেশ চালানোর জন্য আমরা নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে সংসদে পাঠাই, আর তারাই সংসদের সদস্য হয়ে মানে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হয়ে এই পুরো দেশটাকে চালায়। এখন 1951 খ্রিস্টাব্দে যখন প্রথম নির্বাচন বা প্রথম ভোট হয়, তখন ভারতে টোটাল এমপি ছিল 479 জন। এখন এই এমপিদের সংখ্যা ভারতের জনসংখ্যার উপর নির্ভর করে। ভারতের জনসংখ্যা যে পরিমাণে বাড়বে, এমপিদের সংখ্যাও ঠিক সেই হারে বাড়াতে হবে। সংবিধানে এই নিয়ে একটা ধারাও রয়েছে। সংবিধানের 82 নম্বর ধারা বলে যে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সেন্সাস হবে, এবং ওই সেন্সাসে জনসংখ্যার যা ডেটা থাকবে সেই ডেটার হিসাবে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর সংসদে এমপিদের সংখ্যাও বাড়াতে হবে। এখন এই ধারার উপর ভিত্তি করে প্রত্যেক 10 বছর এই জনসংখ্যার ভিত্তিতে লোকসভাতে এমপিদের আসন সংখ্যা বাড়ানোর যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই বলা হয় ডিলিমিটেশন প্রসেস। এবার এই ডিলিমিটেশন প্রসেসে একটা সুবিধা দেওয়া হয়েছে সংসদকে। বলা আছে যে সংসদ যখন চায় তখন প্রয়োজন মতো এই এমপিদের আসন সংখ্যা বাড়িয়ে নিতে পারে। প্রত্যেক 10 বছর যে এমপিদের সংখ্যা বাড়াতে হবে এই রকম কোনো বাধ্যবাধকতা নেই। তো এই ডিলিমিটেশন নিয়ে সাংবিধানিক এই প্রভিশনটা আছে, আর এই প্রভিশনের উপর ভিত্তি করেই প্রথমবার 1967 খ্রিস্টাব্দে লোকসভার ওই আসন সংখ্যা বাড়ানো হয়, 489 থেকে 520 করা হয়। এর পরে আবার 1977 খ্রিস্টাব্দে গিয়ে ওই সিট সংখ্যা চেঞ্জ করা হয় 542। এবার ওই যে কথা বললাম যে এই এমপিদের সংখ্যাটা দেশের জনসংখ্যার উপর নির্ভর করে, ফলে 1977 খ্রিস্টাব্দে এই যে 542টা সিট করা হলো, এটা ওই 1971 সালে ভারতের যা জনসংখ্যা ছিল তার উপর ভিত্তি করে তৈরি করা হয়। তো এই সময় 1971 সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় 55 কোটি মতন। এবার এখানে একটা ছোট্ট বিষয় আসে যে তাহলে কত লোকে একজন এমপি হবে। দেখো, 1971 সালে ভারতের জনসংখ্যা 55 কোটি, আর সেই সময় 1977 খ্রিস্টাব্দে এমপি সংখ্যা 542। ফলে পপুলেশনকে যদি আমি এমপি দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখা যাবে মোটামুটি 10.5 লাখ মতো আসে। ফলে বলা যায় যে পুরো ভারতে 10.5 লাখ ব্যক্তিতে একজন এমপি, অর্থাৎ একজন এমপির কথা মানেই হলো 10.5 লক্ষ লোকের কথা। তো যাই হোক, এই বিষয়টা ছিল। এবার এই অনুপাতেই পরবর্তী অনেকটা বছর ধরে ছিল। এইবার বিষয়টা হলো 1971 সেন্সাস হয়েছিল, তার জন্য 1977 এই সিটটা চেঞ্জ করা হয়। তাহলে এর পরবর্তী সেন্সাস 1981 খ্রিস্টাব্দে হয়। ফলে এর পরে 1976-77 এই সিটটা আবার চেঞ্জ করার কথা ছিল, কিন্তু 86 সালে গিয়ে বলা হয় যে এই সিটটা এখন আর চেঞ্জ করা হবে না, এটা 2001 সালে গিয়ে চেঞ্জ করা হবে। মানে এরপরে 2001 সালে যে জনগণনা হবে সেই জনগণনার উপর ভিত্তি করে এই এমপিদের সংখ্যাটা চেঞ্জ করা হবে। 1986 খ্রিস্টাব্দে এইরকম আইনে সংশোধন করে বলা হয়। তো এইভাবেই মোটামুটি ছিল। এরপর 1996 খ্রিস্টাব্দে গিয়ে এই সিট সংখ্যা আরো একটা বাড়িয়ে দেওয়া হয়, বলা হয় যে এখন এমপি হলো 543 জন। তো যাই হোক, এরপরে 2001 সালের সেন্সাস এলো। এখন এই 2001 সালে জনগণনা করে টোটাল যা জনসংখ্যা হলো সেই হিসাবে 2005-06-তে আবার এই সিট সংখ্যা চেঞ্জ করার কথা ছিল, কিন্তু 2008 সালে গিয়ে বলা হয় যে না, এখন আর চেঞ্জ হবে না। এই চেঞ্জটা হবে 2026 সালে গিয়ে 2021 সালের সেন্সাস অনুযায়ী। অর্থাৎ এর পরে 2021 সালে যে সেন্সাস হবে সেই সেন্সাসে যা জনসংখ্যা হবে সেই জনসংখ্যার ভিত্তিতে 2026 সালে গিয়ে
এই এমপি সংখ্যার চেঞ্জ হবে, অর্থাৎ 543 থেকে বেড়ে কিছু করা হবে। এখন এই 2026 সালে দাঁড়িয়ে এর জন্যই এই ডিলিমিটেশন বিলটা এসেছে। এই বিলে বলা হচ্ছে যে যেহেতু 2021 সালে সেন্সাস হয়নি, সেই সেন্সাস হওয়ার কথা 2026-27-এ, তাহলে 2026-27-এ যখন সেন্সাস হয়ে যাবে তখন ওই সেন্সাসের রিপোর্ট অনুযায়ী 2029 সালে যে লোকসভার নির্বাচন আছে ওই লোকসভা নির্বাচনের আগে এই সিট সংখ্যাকে বাড়িয়ে দেওয়া হবে। আর এই সিট সংখ্যা বেড়ে তখন মোটামুটি 850 মতন হতে পারে। এটা এই ডিলিমিটেশন বিলে বলা হচ্ছে। এখন দেখো, জন্ম আর মৃত্যু রেকর্ড তো সরকারের কাছে সব সময় থাকছে। সেই হিসাবে 2026-27-এ ভারতের জনসংখ্যা মোটামুটি 147 কোটি হয়ে যেতে পারে। তো এই 47 কোটি জনসংখ্যা আর তার রেসপেক্টে 2029-এ যদি 850 জন এমপি হয় তাহলে কতজন লোকের হয়ে একজন এমপি থাকছে, তো সেই ভ্যালুটা আসবে মোটামুটি 16.5 লাখ মতন। অর্থাৎ 16.5 লাখ জনসংখ্যায় একজন এমপি, মানে একজন এমপির কথা, এর অর্থই হলো প্রায় মানুষের কথা। এখন এই পর্যন্ত দেখে মোটামুটি সিস্টেমটা ঠিকই মনে হচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই জনসংখ্যার দিকে। দেখো, ভারতে এখন বর্তমানে 543 জন এমপি রয়েছে। এই 543 জন এমপি কিন্তু ভারতের সমস্ত স্টেটে একই রকম সংখ্যায় না। কোন স্টেটে এমপি সংখ্যা বেশি, কোন স্টেটে এমপি সংখ্যা কম। যেমন সব থেকে বেশি এমপি রয়েছে উত্তরপ্রদেশে 80টা, তারপরে রয়েছে মহারাষ্ট্রে 48টা, পশ্চিমবঙ্গে রয়েছে 42টা এমপি। তো এইরকম বিভিন্ন স্টেটে এমপিদের সংখ্যা বিভিন্ন। এখন এই জনসংখ্যার সাপেক্ষে যদি কোনো স্টেটে এমপি সংখ্যা নির্ধারণ করা হয় তাহলে যে স্টেটে জনসংখ্যা বেশি সেই স্টেটে কিন্তু এমপি সংখ্যাও বেশি হয়ে যাবে। এতদিন পর্যন্ত সিস্টেমটা তাই চলছিল, এখনো তাই চলবে। দেখো, 2026-27 সালের জনসংখ্যা বা সেন্সাস রিপোর্টের উপর যদি ভিত্তি করি সেক্ষেত্রে অন অ্যান এভারেজ উত্তরপ্রদেশের জনসংখ্যা হবে প্রায় 24 কোটি মতন। পুরো ভারতের সব থেকে বেশি জনসংখ্যা এই উত্তরপ্রদেশেই হবে। এরপর সেকেন্ড সব থেকে বেশি হতে পারে বিহারে 13 কোটি মতন, পশ্চিমবঙ্গে হতে পারে প্রায় 11 কোটি মতন। এখন আমি যদি এই 16.5 লক্ষ জনে একজন করে এমপি ডিসাইড করা হয় সেক্ষেত্রে উত্তরপ্রদেশে প্রায় এমপি সংখ্যা হয়ে যাবে 145, বিহারে হয়ে যাবে প্রায় 80, আর পশ্চিমবঙ্গে হয়ে যাবে প্রায় 67। পশ্চিমবঙ্গে বর্তমানে এমপি সংখ্যা 42। আচ্ছা, এটা তো গেল উত্তর ভারতের কন্ডিশন। এবার এই হিসাবে যদি আমি দক্ষিণ ভারতের কন্ডিশন দেখি, 26-27 সালের সেন্সাস অনুযায়ী মোটামুটি কর্ণাটকে জনসংখ্যা হতে পারে প্রায় 7 কোটি, কেরালাতে হতে পারে প্রায় 4 কোটি, আর তামিলনাড়ুতে প্রায় 9 কোটি। এখন উত্তর ভারতের তুলনায় যেহেতু দক্ষিণ ভারতের স্টেট গুলোতে জনসংখ্যার পরিমাণ কম, সেই হিসাবে এখানে কিন্তু এমপি সংখ্যাও কম হয়ে যাবে। যেমন কর্ণাটকে 7 কোটির জন্য এমপি সংখ্যা হয়ে যেতে পারে 42টা, কেরালাতে হতে পারে 25টা, আর তামিলনাড়ুতে হতে পারে 55টা। তাহলে তুলনামূলক দক্ষিণ ভারতে কিন্তু এমপি সংখ্যাও কম। এবার পলিটিক্স বা রাজনীতিতে একটা জিনিস রয়েছে যে যে এরিয়াতে বা যে স্টেটে লোকসভার পরিমাণ বেশি, প্রধানমন্ত্রীও ঠিক সেই জায়গা থেকেই হয়। যেমন এই উত্তরপ্রদেশে লোকসভা সিট সব থেকে বেশি, এই জন্য ভারত স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ থেকেই সব থেকে বেশিবার প্রধানমন্ত্রী হয়েছে। এবার লোকসভার সাথে কোনো একটা রাজ্যের বিধানসভা খুব ডাইরেক্টলি কানেক্টেড। কিভাবে? কোনো একটা রাজ্যের বিধানসভায়, মানে কোনো একটা রাজ্যে যে পার্টি ক্ষমতায় রয়েছে, লোকসভা নির্বাচনের সময় সব থেকে হাই চান্স থাকে যে ওই পার্টির মেম্বার বা ওই পার্টির প্রার্থীরাই লোকসভা নির্বাচনে জিতে যাবে ওই রাজ্য থেকে। যেমন আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই, পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে টিএমসি। আচ্ছা, এখানে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিই, আমি কিন্তু কোনো পার্টির হয়ে কথা বলছি না, বিষয়টাকে বোঝানোর জন্য কোনো পার্টির নাম আমাকে নিতে হচ্ছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে কি বললাম? টিএমসি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভায় ক্ষমতায় রয়েছে টিএমসি। এখন যখনই পুরো দেশ জুড়ে লোকসভা নির্বাচন হবে তখন এই পশ্চিমবঙ্গের 42টা লোকসভা নির্বাচনে যে সমস্ত ক্যান্ডিডেটরা দাঁড়াবে তার ভেতর হাই চান্স রয়েছে যে টিএমসির প্রার্থীরাই জিতে যাবে। এখন এই পশ্চিমবঙ্গে টিএমসির জায়গায় যদি বিজেপি ক্ষমতায় থাকে সেক্ষেত্রে কি হবে? বিজেপি যখন ক্ষমতায় থাকবে তারপর যখন লোকসভা নির্বাচন হবে তখন ওই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে 42টা সিট রয়েছে তখন কিন্তু হাই চান্স রয়েছে যে ওই 42টা সিটে
বেশিরভাগই বিজেপি ক্যান্ডিডেট জিতে যাবে। এবার আমি ভারতের কিছু ডেটা দিই। বিধানসভার হিসাবে কোন রাজ্যে কোন পার্টি ক্ষমতায় রয়েছে। যেমন উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় রয়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশের বিধানসভায় বিজেপির এমএলএ সংখ্যা বেশি। ঠিক একইভাবে রাজস্থানেও বিজেপি ক্ষমতায় রয়েছে, গুজরাটে বিজেপি ক্ষমতায় রয়েছে, মধ্যপ্রদেশ বিজেপি ক্ষমতায় রয়েছে, হরিয়ানা বিজেপি ক্ষমতায় রয়েছে, দিল্লি বিজেপি, বিহার বিজেপি, ছত্তিশগড় বিজেপি, উড়িষ্যা বিজেপি, মহারাষ্ট্র বিজেপি, সিকিম বিজেপি, অরুণাচল প্রদেশ বিজেপি, আসাম বিজেপি, মণিপুর বিজেপি, ত্রিপুরা বিজেপি। এই সমস্ত স্টেটে কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে। এবার এই জায়গাটা আমি একটুখানি খেয়াল করি, দেখো উত্তর ভারতের অলমোস্ট সমস্ত রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে। আর এই সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে বলেই এই সমস্ত স্টেটে লোকসভার যে সমস্ত সিট রয়েছে সেই সমস্ত সিটে বিজেপির ক্যান্ডিডেটও কিন্তু বেশি, অর্থাৎ সংসদে সেই জন্য বিজেপির এমপিও কিন্তু বেশি। এখন ওই ডিলিমিটেশন প্রসেসের ফলে যখন এই টোটাল এমপি সংখ্যা বেড়ে 850 হয়ে যাবে, এই প্রত্যেকটা স্টেটেই কিন্তু লোকসভা এমপির সংখ্যা বেড়ে যাবে। এখন লোকসভা এমপির সংখ্যা বেড়ে গেলে এই এরিয়াতে আবারও বিজেপি এমপির সংখ্যা বেড়ে যাবে, আর এর ফলে আলটিমেটলি সংসদে বিজেপি এমপির সংখ্যাই কিন্তু বেশি থাকবে। এখন সংসদে যে পার্টির এমপি সংখ্যা বেশি ওই পার্টির থেকেই প্রধানমন্ত্রী নির্বাচন হয়, মানে প্রধানমন্ত্রীর সিলেকশন হয়। এখন উত্তর ভারতে যেহেতু বিজেপির এমপি বেশি, সেই হিসাবে প্রাইম মিনিস্টার এই উত্তর ভারত থেকেই হওয়ার টেন্ডেন্সি বেশি। আর তার তুলনায় যেহেতু দক্ষিণ ভারতে এমপির সংখ্যা কম হয়ে যাবে, সেই তুলনায় কিন্তু এই দিক থেকে প্রধানমন্ত্রী হওয়ার চান্স খুব কম। আর এই জন্যই দেখা যাচ্ছে যে সংসদে এই ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে এই দক্ষিণ ভারতের নেতারা অপোজ করছে, অর্থাৎ বিরোধিতা জানাচ্ছে। এখানে আরো একটা বিষয় আছে, কি বিষয়? সেটা হলো যে এই পার্টির এমপি সংখ্যা যদি বৃদ্ধি পায়, উত্তর ভারতে যেহেতু সব এই পার্টির আছে, ফলে এই পার্টির এমপি সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা, এই এমপি সংখ্যা বৃদ্ধি পেতে পেতে টোটাল এমপি সংখ্যা যদি হাফ বা 3/2 এমপি সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে আরো বেশি অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ? সাংবিধানিক প্রভিশন আছে যে সংসদে যে কোনো বিল পাশ করাতে হলে নর্মালি টোটাল এমপি সংখ্যার অর্ধেক বা টোটাল এমপি সংখ্যার 3/2 বহুমত লাগে। এখন টোটাল এমপিদের ভেতর অর্ধেক বা 3/2 যদি একটা পার্টির থেকেই হয়ে যায়, তাহলে এই পার্টি যেমন ভাবে চাইবে তেমন খুশি বিল সংসদ থেকে পাশ করিয়ে দিতে পারে। ইনডাইরেক্টলি নিজেদের এই এমপিদের দ্বারা ভারতে যে কোনো রকমের আইন বা নিয়ম কানুন তৈরি করিয়ে নিতে পারে। আর এই জায়গাটাতেই দক্ষিণ ভারতের এই নেতাদের সব থেকে বেশি অপোজিশন। এই ব্যাপারটা গেল। এবারে বলি ওই মহিলা সংরক্ষণের ব্যাপারটা। এর আগে লোকসভা নির্বাচন হয়েছে 2024 সালে। এই 2024 সালে নির্বাচনের আগে 2023 সালে সংসদে একটা আইন পাশ হয়েছিল, ওমেন রিজার্ভেশন অ্যাক্ট। এই আইনের দরুন বলা হয়েছিল যে লোকসভা আর বিধানসভা নির্বাচনে 33% মহিলা সংরক্ষণ দেওয়া হলো। অর্থাৎ এই 2023 সালের পর থেকে পুরো দেশ জুড়ে যত লোকসভা নির্বাচন হবে বা পুরো দেশের যে যে স্টেটে যখন বিধানসভা নির্বাচন হবে, ওই নির্বাচনে 33% মহিলা সংরক্ষণ করে রাখতে হবে। অর্থাৎ 3/1 সিট হবে মহিলা সিট। তো এই বিষয়টাও কিন্তু খুব ভালো। কিন্তু কিছুদিন পরেই ওই আইনটাতে একটা সংশোধন করে বলা হয় যে এখনই এই আইনটা লাগু করা যাচ্ছে না। এরপরে 2029 সালে যে লোকসভা নির্বাচন হবে তাতে এই ওমেন রিজার্ভেশনটা দেওয়া হবে, অর্থাৎ 33% ওই রিজার্ভেশনটা দেওয়া হবে। 2024 ওই লোকসভা নির্বাচনে এটা লাগু হবে না। তো এইভাবে সিস্টেমটা ছিল। কিন্তু এই 2026 সালে এই যে ডিলিমিটেশন বিল এলো, এর সাথে এই ওমেন রিজার্ভেশন নিয়ে আরো একটা পয়েন্ট যোগ করা হয়। বলা হয় যে 2026-27 সালে যে সেন্সাস হবে, সেই সেন্সাসের হিসাবে এই যে এমপি সংখ্যা বৃদ্ধি পাবে 850। এই 850-এর 33% মহিলা সংরক্ষণ দেওয়া হবে। তার মানে ইনডাইরেক্টলি এই আইনটা লাগু হতে হতে 2029 সাল বা 2030 সাল। আর এখানেও এই দক্ষিণ ভারতের নেতাদের বা বেশিরভাগ নেতাদেরই
একটা প্রবলেম ছিল, আর এখানেই সবাই বিরোধিতা জানায়। সবার বক্তব্য ছিল যে এই ওম্যান রিজার্ভেশন যখন আমাকে দিতেই হবে, তাহলে আমি এখনই এটাকে লাগু করে দিই। আবার 2029-এ যাওয়ার কি আছে? 2029-এ তো লাগু হবেই। এখন 2026, এর পরে ভারতের যে যে স্টেটে বিধানসভা নির্বাচন আছে সেই সমস্ত স্টেটে আমি লাগু করে দিই, তাহলেই তো হয়ে যায়। কিন্তু না, ওই বিলে এই রকম প্রভিশন ছিল না। এই জন্য এই ওমেন রিজার্ভেশন নিয়ে এই বিলে যে পয়েন্টটা ছিল সেটাকে খারিজ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই যে এই সময় এই 2026 সালে যে বিলটা ওঠে সেটাতে টোটাল 3টে বিল ছিল। প্রথম বিলে মেনশন করা ছিল যে এই লোকসভার সিটটা চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় বিলে লেখা ছিল যে এই চেঞ্জ হয়ে যাওয়ার পরই ওমেন রিজার্ভেশনটা লাগু হবে। আর এই 3 নম্বর বিলে লেখা ছিল যে এই ডিলিমিটেশনের পুরো প্রসেস দিল্লি, জম্মু কাশ্মীর, পন্ডিচেরি, এই যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে এগুলোর উপরেও লাগু হবে। এবার যেহেতু এর ভেতর এই 3টে আলাদা আলাদা বিল বা আলাদা আলাদা পয়েন্ট ছিল, এই জন্য সংসদে এই 3টে বিল আলাদা আলাদা ভাবে পাশ করানোর কথা। এখন এই বিলটা আর এই বিলটা 1 আর 3 নম্বর বিল তো পাশ হয়ে যায়, কিন্তু 2 নম্বর বিলের ক্ষেত্রে যে ভোট পড়ে তাতে 298 জন সম্মতি জানায়, 230 জন অসম্মতি জানায়। কিভাবে হয়? টোটাল সংসদের সিট সংখ্যা কত? 543। কিন্তু যেদিন ভোট হয় সেদিন এখানে প্রেজেন্ট ছিল 528 জন। এখন এই বিলটা পাশ করানোর জন্য এর 3/2 বহুমত অর্থাৎ 3/2 এমপি এতে সম্মতি দেওয়ার প্রয়োজন ছিল। তো 528-এর 3/2 হয় মোটামুটি 353 জন মতন। অর্থাৎ 353 জন এমপি যদি এই বিলটাতে সম্মতি জানাতো তাহলে এই বিলটাও পাস হয়ে যেত। কিন্তু এই বিলে সম্মতি জানায় কত? 298 জন। যেহেতু এর থেকে কম লোক সম্মতি জানায় এই জন্য এই বিলটা আর পাস হয়নি। ফলে এই দুটো বিল পাস হয়েছে আর এই বিলটা পাস হওয়া থেকে বিরত রয়েছে। এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। তাহলে এই হচ্ছে এই বিলের ব্যাপারে ওভারঅল সমস্ত কিছু। এর ভেতরেও আরো অন্যান্য বিভিন্ন বিষয় আছে, তবে সেই বিষয়ে বলতে গেলে বিষয়টা রাজনৈতিক দিকে চলে যাবে। তো ওই বিষয়ে আমি আর গেলাম না। এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও।